হ্যালো গাইস, আজকে এক্সপ্লেনেশন করব নতুন আরেকটি রোমান্টিক মুভি। আর রোমান্টিক মুভি এই প্রথম আমার চ্যানেলে আপলোড করছি, যেহেতু যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এরকম ভিডিও আরও পাবেন। মুভিটি রোমান্টিকের পাশাপাশি খুবই দুঃখকর, আমি লাস্টে প্রায় কেঁদেই দিয়েছিলাম। আজকের মুভির নাম হচ্ছে দ্য মিডনাইট সান। আশা করি মুভিটা আপনাদের খুবই ভালো লাগবে। আমার তো যেহেতু ভালো লেগেছে তাহলে আপনাদেরও ভালো লাগতে বাধ্য। এই মুভিটা খুবই জনপ্রিয়তা পেয়েছে, আর এই মুভিটা 28 কোটি টাকা খরচ করেছে, বাট কামাই করেছে প্রায় 300 কোটি টাকার মতো। তো বন্ধুরা, সাসপেন্স বয় চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগতম। মুভির শুরুতে আমরা কিটি নামের একটি মেয়েকে দেখি, তার বয়স হয়তো বা 16 বা 17 হবে। তো আমাদের কিটির ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল তার মায়ের সঙ্গে সে নদীর কিনারে বসে সূর্য ওঠা দেখবে এবং গিটার বাজানোর যে আওয়াজটা সেটা ফিল করবে। এখানে একটা খটকা লাগছে যে একটা মেয়ের শখ এরকম কেন, সূর্য ওঠা দেখবে এবং তার মায়ের সঙ্গে গিটার বাজাবে সেই নদীর কিনারে সূর্য ওঠা দেখতে দেখতে। আমাদের নায়িকা কিটি আমরা জানতে পারি যে ওর একটি রোগ আছে, যে রোগের কারণে ও কখনো সূর্যের আলো নিজের গায়ে স্পর্শ লাগাতে পারবে না। আর এই রোগের নাম হচ্ছে জোরোডামা পিগমেন্টোসাম। আর এই রোগ যার হয় তার সূর্যের আলোতে হাত পা কাঁপা শুরু করে, তাকে কখনো বাঁচানো যাবে না। আর বিজ্ঞানীরা এখনো এর চিকিৎসা খুঁজছে, বাট কোনো লাভ হয়নি। আর এই রোগটা প্রায় হাজারে কোটিতে প্রায় একজনের হয়, এই কারণে বিজ্ঞানীরাও এই রোগের চিকিৎসা নিয়ে বেশি একটা মাথা ব্যথা করছে না। আর এতটুকু দেখার পরে আমরা বুঝতে পারি কিটির জীবনে একটি অভিশাপ বলতে পারো, কারণ সে সারাদিন ঘরের ভিতরে থাকে আর রাত্রে বের হয়। তার জীবনে একটা ভ্যাম্পায়ারের মতো হয়ে গেছে, দিনে ঘুমাবে আর রাত্রে ঘুরে বেড়াবে, এরকম আর কি। আমরা এখানে বুঝতে পারি কিটি সারাটা জীবন তার বাসার ভিতরে কাটিয়েছে, কখনো বাইরে যায়নি। আর জানালায় এমন একটি গ্লাস লাগিয়েছে যাতে বাইরে যে সূর্যের আলোটা ওটা তার বাসার ভিতরে না আসতে পারে। আর একটা কথা আমি বলতে ভুলে গিয়েছি, আমাদের নায়িকা কিটি ছোটবেলায় তার মাকে হারিয়েছে, এ কারণে তার মায়ের সঙ্গে ওই স্বপ্নটা আর কি সে দেখে। তো আমরা বুঝতে পারি কিটি সারাটা জীবন তার বাসার জানালার পাশেই বসেছিল একটা বন্দি পাখির মতো। আর তার দেখাশোনা করার জন্য শুধুমাত্র তার বাবাই আছে, আর তার বাবার নাম হচ্ছে জ্যাক। সে তার মেয়েকে খুব ভালোবাসে এবং এই চিকিৎসার জন্য আজও সে টাকা খরচ করছে। তো আমরা দেখতে পারি কিটির বয়সী কয়েকটি মেয়েরা বাহিরে তার নামে আজে বাজে বলছে, সে কখনো ঘর থেকে বের হয় না, সে মনে হয় একটা ভূত। আরেকজন বলছে না না, সে মনে হয় ভ্যাম্পায়ার, রক্ত খায়, এর কারণে তার বাবা মা তাকে বন্দি করে রেখেছে, এই বলে তারা হাসাহাসি করছিল। তো ওখানে যে যাই বলুক না কেন, একটা মেয়ের কিন্তু খুব এই বিষয়টা নিয়ে খারাপ লেগেছে এবং সে কি করে তার কিটির বাসায় যায় এবং গিয়ে দরজায় নক করে এবং তারপরে তার কিটির বাবা দরজা খুলে এবং সেই মেয়েটা বলে, আঙ্কেল আপনার মেয়ে তো আমাদের সাথে খেলতে পারে, ও কেন সারাদিন বাসার ভিতরে বসে থাকে, ওর কি বাইরে আমাদের সাথে খেলতে মন চায় না? এরপরে কিটির বাবা বলে কি যে আসলে বাবু, আমার মেয়ে তো বাইরে বের হয় না কারণ ওর একটা রোগ আছে, সেই রোগের ব্যাপারে তাকে সবকিছু খুলে বলে। তখন মেয়েটাও খুব সুন্দরভাবে সে কথাগুলো বুঝতে পারে এবং তার বাবাকে বলে যে আঙ্কেল আপনি চিন্তা করবেন না, বাসায় এসে ওর সঙ্গে খেলবো, আমি জানি একা থাকাটা খুবই কষ্টকর। তখন সেই মেয়েটি বলে, আঙ্কেল আমি যদি আপনার বাসায় এসে আপনার মেয়ের সঙ্গে খেলে আপনার আপত্তি নেই তো? তখন সে বলে যে না না, আমার কোনো আপত্তি নেই, তুমি প্রতিদিন আমার বাড়িতে আসতে পারো, আমার কোনো আপত্তি নেই। তখন এই মেয়েটি বলে, আচ্ছা আঙ্কেল আমি কিন্তু কাল আসবো, ঠিক আছে তাহলে আজকে যাই। এরপর আমরা বুঝতে পারি কিটি এবং সেই মেয়েটির সাথে তাদের খুব ভালো একটি বন্ধুত্ব তৈরি হয়েছে এবং কিটিও একটা বন্ধু পেয়ে গেল। তারপরে আমরা দেখতে পারি যে কিটি জানালার পাশে বসে আছে এবং একটি ছেলেকে দেখছে, কারণ সে আর এছাড়া কি করবে। সে দেখে যে তার প্রতিবেশী একটা ছেলে ওখান দিয়ে প্রতিদিন স্কেটিং করে চলে যায় এবং আসে আবার পরে, হয়তোবা সে এটা দেখে মনে মনে তাকে ভালোবেসে ফেলেছে, কারণ একটা মেয়ে মানুষ ঘরের ভিতরে আটকা থাকে, এটুকু ছাড়া আর কি বা করতে পারে, তার সঙ্গে তো দেখা করতে পারবে না। এরপর আমরা দেখতে পারি কিটি, আমাদের সেই ছোট্ট কিটি এখন অনেক বড় হয়ে গেছে, তার বয়স 16 বা 17। এখন সে বাসার মধ্যে অনলাইন গান শিখছে, গিটার বাজানো শিখছে, কারণ তার শখই এগুলো, ঘরে বন্দি থাকলে যে সব শখগুলো বা ট্যালেন্টগুলো বের হয় আর কি, সেগুলো নিয়ে সে পড়ে থাকছে। তো সে একটি খুব সুন্দর গান গাচ্ছিল, যে গানটা খুব ভালোই। তো তার গান নিয়ে কিন্তু একটা ইন্টারেস্টিং কাহিনী আছে, তো পরে দেখতে পারবো। তো আমরা দেখতে পারি কিটি জানালার ধারে তার বাবার জন্য ওয়েট করছে, কারণ তার আজকে গ্র্যাজুয়েট ডে, সে বাসায় বসে পড়াশোনা করেছে এবং বাইরে যেতে পারবে না বলে তার গ্র্যাজুয়েট ডে সার্টিফিকেট তার বাবা আনতে গিয়েছে এবং তার বাসায় এসে বাপ মেয়ে মিলে গ্র্যাজুয়েট ডে পালন করছে, কেক কাটছে এবং তার বাবা বলে, বলো মা আজকে তোমার কি চাই, সেই ইচ্ছাটা পূরণ করব। তখন কিটি বলে, না না বাবা আমার কিছু দরকার নেই, আমি এমনিতেই ঠিক আছি। তখন জ্যাক বলে, না না আমার মেয়ের গ্র্যাজুয়েশন ডেটা আমি তো এইভাবে মাটি করতে পারি না। তখন কি করে, জ্যাক তার স্ত্রীর কিটির মায়ের পুরনো গিটারটা এনে কিটিকে গিফট করে, এতে কিটি তো খুব খুশি হয়ে যায়। আমরা দেখতে পারি কিটি সারা দিন ঘুমায় এবং সারা রাত জাগে, তার জীবনটা আমাদের থেকে একটু উল্টো রকম। এবং সে জানালা দিয়ে দেখতে পায় যে গ্র্যাজুয়েশন ডে পালন করার শেষে তার মতো কয়েকজন স্টুডেন্ট বাইরে যাচ্ছে এনজয় করার জন্য, পার্টি করার জন্য। তখন আমাদের কিটির কিন্তু মাথা হেড হয়ে যায়, আমি ঘরে বসে বসে আমার গ্র্যাজুয়েশন ডে পালন করব না, বাবাকে যেয়ে বলি আমাকে যাতে পার্টি করার সুযোগটা করে দেয়। আমেরিকান মেয়ে বুঝতে হবে। তখন তার বাবার কাছে যেয়ে বলে, প্লিজ বাবা প্লিজ আমাকে যেতে দাও প্লিজ। এখন তার বাবাও তাকে বারণ করতে পারছে না, সে দেখো কি নাকে কান্না, যেতে দাও না প্লিজ ড্যাডি।
করছি। আর মেয়ে মানুষ তো এরকমই করে। তা বলে সব মেয়েরা কিন্তু এরকম করে না। আমার ভিডিও যারা দেখছে, যে মেয়েগুলো দেখছে, তারা কিন্তু মোটেও এরকম করে না। যে মেয়েগুলো আমার ভিডিও দেখে তারা তো অনেক ভালো হয়, অনেক ভালো হয়। অ্যাকচুয়ালি আমি ভালো সাজার চেষ্টা করছি। তখন কিটির বাবা বলে, আচ্ছা তুমি যাও, যেতে পারো, তবে 12টার আগে আমি কিন্তু অ্যালাউ করব না, তার আগেই তোমাকে বাসায় ফিরে আসতে হবে। কারণ বুঝতেই পারছো, সূর্যের আলো যদি তার গায়ে 1 ফোঁটা লাগে তাহলেই কিন্তু তাকে আর বাঁচানো যাবে না। তো এরপরে আমরা দেখতে পারি আমাদের সেই নায়ক যে স্কেটিং করতো ছোটবেলায়, ওই যে মনে আছে না, কিটি বাসায় বসে বসে যা স্কেটিং দেখে বলেছিল, ওই আমার জান পিয়ার কে লাল। তোমাদের ছেলেটির নামটি বলা হয়নি, ছেলেটির নাম হচ্ছে চার্লি। চার্লি তো একটা মেয়ের নাম, যাই হোক। চার্লি যখন মন খারাপ করে বসেছিল তখন তার বন্ধুরা এসে তাকে বিরক্ত করছিল, মানে আয় বন্ধু আয়, আমরা একটু লাল হলুদ নীল পানি খাই। তো তখন চার্লি একদম বারণ করে দেয় এবং সে ওখান থেকে একটা বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। তখন তার বন্ধুরা তাকে একটা গালি দিয়ে বলে, শালা ফ্রিতে খেতে দিয়েছিলাম, খেলো না, যাই হোক ওর ভাগেরটা আমরা খেয়ে নেব। এরপরে ওখান থেকে যখন চলে আসে আমাদের নায়ক, তখন আমরা দেখতে পারি যে আমাদের নায়িকা কিটি একটি স্টেশনে বসে তার এই গ্রাজুয়েশন ডে উপলক্ষে গান গাচ্ছে এবং লোকেরা তাকে ভিখারি মনে করে তাকে টাকা দিচ্ছে। এতে কিন্তু আমাদের কিটি কিছু বুঝতে পারছে না আসলে ভিখারি কি, এসব তো তার জানা নেই। তবে তার ভালো লাগছিল যখন একটা ছেলে তাকে চকলেট দিচ্ছিল। আর এই গানটা কিন্তু আমাদের নায়কও শুনছিল। তখন শুনে নায়ক তার গানে একদম ফিদা হয়ে যায়, বুঝতেই হবে নায়ক নায়িকা বলে কথা। তখন আমাদের নায়িকা ক্রিটি দেখে যে তার সামনে তার লাভার মানে চার্লি দাঁড়িয়ে আছে। তো সে এটা দেখে তো একদম নার্ভাস হয়ে যায়। তো চার্লি তো তাকে চিনে না, আর ক্রিটি তো তাকে ছোটবেলা থেকেই মানে চিনে চিনে লাভার করে দিয়েছে। তো আমাদের নায়িকা ক্রিটি তার লাভারকে নিজের চোখের সামনে দেখে খুবই লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু তার ডায়েরিটা ওখানে ফেলে যায়, আর সেটা আমাদের নায়ক পেয়ে যায় এবং সে ওই ডায়েরিটা নিজের কাছে রেখে দেয়। এদিকে আমরা দেখতে পারি ক্রিটির বাবা জ্যাক একটি হসপিটালে এসেছে তার মেয়ের এই রোগের ব্যাপারে কথা বলতে এবং জানতে যে এত বছর পের হয়ে গেছে, ডাক্তার আমার মেয়ের এই রোগের কোনো চিকিৎসা কি বের হয়েছে? তখন আমাদের সেই সুন্দরী ডাক্তার বলে, আসলে মানে এই রোগটা তো হাজারে কোটিতে একজনের হয়, তো বিজ্ঞানীরা এটার একদম আশা ছেড়ে দিয়েছে, এটার কোনো চিকিৎসা তারা বের করবে না। এটা শুনে আমাদের জ্যাক মানে আমাদের কিটির বাবা খুবই মন খারাপ করে যে আমার মেয়ের কি এভাবেই তাহলে সারাটা জীবন যাবে, আমার মেয়েকে কি তাহলে আর বাঁচানো যাবে না? তখন ডাক্তার বলে যে আমি আপনাকে একটা সিদ্ধান্ত দিচ্ছি যে আপনি আপনার মেয়েকে যত পারেন নিরাপদে রাখার চেষ্টা করুন। আমি রাজীব আপনাদের মুভি এক্সপ্লেনেশন করছিলাম। রাস্তা ধারে বাড়ি হওয়াতে ভয়েস দিতে আমার খুবই কষ্ট হচ্ছে, কারণ 100 বার আমার ভয়েস কাট করা লাগছে। বাইরে দিয়ে গাড়ি যাচ্ছে এবং বাইরের নয়েজগুলো আলাদাভাবে নয়েজগুলো আসছে, তো তোমরা সেইগুলোকে পাত্তা না দিয়ে কন্টিনিউ আমার ভিডিও দেখতে থাকো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে ভাই প্লিজ, আমার কোনো টিম নাই, আমি একা একদম পুরো ভিডিও দেখি, পুরো ভিডিওর ভাষা কন্টিনিউভাবে বোঝার চেষ্টা করি, তারপরে আপনাদেরকে বলি। দেখো এখন বাইরে নয়েজ আসছে, তো সেই এত কষ্ট করে আমি আপনাদেরকে এরকম ভিডিওগুলো উপহার দিচ্ছি। তো সেই ক্ষেত্রে কি আপনারা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করবেন, আর শেয়ার যদি করতে চান তাহলে করতে পারেন। এইটুকু তো করা উচিত আমার জন্য। ছোট ভাইকে একটু সাহায্য করো প্লিজ। আচ্ছা কন্টিনিউ ভিডিও চালিয়ে যাও। তো আগে আমরা দেখেছিলাম যে জ্যাক তার মেয়ের চিকিৎসার ব্যাপারে ডাক্তারের সাথে কথা বলতে যায় এবং ডাক্তার তাকে ফিরিয়ে দেয় যে এর কোনো চিকিৎসা নেই, তার মেয়ের খেয়াল রাখতে হবে। তো এরপরে আমরা দেখতে পারি কিটি তার সেই পুরনো বান্ধবীর সঙ্গে একসাথে বাসায় বসে গল্প করছে। আর এই বান্ধবী হচ্ছে সেই মেয়েটা যে ছোটবেলায় কিটির বাবাকে এসে বলেছিল আমি কি আপনার মেয়ের সাথে খেলতে পারি। এদিকে আমাদের কিটি কি করে, সে তার বান্ধবীকে চার্লির ব্যাপারে স্টেশনে যেগুলো হয়েছিল সবকিছু খুলে বলে। এরপরে সে বুঝতে পারে যে সে সেখানে তার ডায়েরিটা ফেলে এসেছে এবং সে তার বান্ধবীকে বান্ধবীকে বলে যে প্লিজ বান্ধবী আমার ডায়েরিটা একটু এনে দিবে কালকে রেল স্টেশনে গিয়ে। তখন তার বান্ধবী বলে আচ্ছা ঠিক আছে, দেখবো যে আনতে পারি কিনা। এরপর আমাদের কিটির বান্ধবী কি করে, তার ডায়েরি খোঁজার জন্য মানে কিটির ডায়েরি খোঁজার জন্য রেল স্টেশনে চলে যায় এবং সেখানে যেয়ে দেখে যে আমাদের নায়ক চার্লির হাতে ডায়েরিটা রয়েছে। তো তারা তো দুজনাকেই চিনে, তো এই কারণে সে বলে যে এই ডায়েরিটা কি তোমার ফ্রেন্ডের, তো ও এতদিন কোথায় ছিল, আমি তো ওকে দেখিনি। তো এরপর আমাদের নায়ক মর্গানকে জিজ্ঞেস করতে থাকে যে তোমার বান্ধবী এতদিন কোথায় ছিল, আমি নিজের হাতে ওকে ডায়েরিটা দিতে চাই, ওর সঙ্গে আমি দেখা করতে চাই। আর তখনই কিটির ফোনে মর্গানের মেসেজ আসে, মানে তার বান্ধবীর মেসেজ আসে যে ওই ডায়েরিটা আমি রেল স্টেশনের টিকিট কাউন্টারে রেখে এসেছি, আমার একটা কাজ আছে, এ কারণে আমি কাজে চলে গেলাম, তুই রাত্রে এসে ডায়েরিটা নিয়ে যাস। তো সেই আন্দাজে কিটি সেখানে যায় এবং যেয়ে দেখে যে আমাদের নায়কের হাতে সেই ডায়েরিটা রয়েছে। তখন কিটি কি করে, তার বান্ধবীকে ফোন করে বলে এই বান্ধবীর ঘরে বান্ধবী তোকে ডায়েরি আনতে বলছি আর তুই এখানে ছেলেটার হাতে ডায়েরিটা রেখে চলে গেছিস। তখন চার্লি কিটিকে দেখে বলে যে এদিকে আসো, তুমি পালাচ্ছ কেন, আমি তোমার সাথে কথা বলতে চাই। তখন আর কিটি ইগনোর করতে পারে না, তার সাথে কথা বলে এবং তারা এমনই কথা বলতে বলতে একদম কেটির বাড়ির সামনে চলে আসে এবং কেটি বলে আমি বাড়ি চলে এসেছি। তখন চার্লি বলে কি এটা তোমার বাড়ি, তুমি এখানে কবে থেকে আছো? তখন কেটি বলে হ্যাঁ আমি এখানে অনেক দিন ধরে আছি, ছোটবেলা থেকে। তখন চার্লি বলে এটা তোমার বাড়ি, তুমি ছোটবেলা থেকে প্রায় 17-18 বছর এখানে আছি আমরা একসাথে, অথচ আমি
তোমাকে চিনি না। তখন কেটি বলে যে আমার বাবা আমাকে নিয়ে অনেক কেয়ার করে, তো এই কারণে বাসা থেকে বের হতে দেয় না, এর কারণে আমি ধরো দিনের বেলা কোথাও বের হই না, তো রাত্রে একটু বেরোনোর সুযোগ পাই এর কারণে। আর বা কাজের ক্ষেত্রে আমি দিনের বেলা খুব ব্যস্ত থাকি, তাই আমি দিনে দেখা করতে পারবো না, আমার সাথে দেখা করলে সন্ধ্যার পরে আমার সাথে দেখা করতে পারো। তারপরে আমাদের নায়ক নায়িকাকে গুড বাই বলে এখান থেকে চলে যায়। তো এখানে আমরা বুঝতে পারি যে কেটি তার রোগের ব্যাপারে নায়ককে কিছুই জানালো না, উল্টো নায়কের সামনে সে মিথ্যা কথা বললো। এরপরে যখন কেটি নাম্বারটা নিতে যাবে, ডায়েরিটা খুলতেই দেখে যে তার নাম্বার আগে থেকে ওখানে দিয়ে রেখেছে, তাই আর সে কোনো কথা না বলে গুড বাই বলে বাসার ভিতরে ঢুকে যায়। তো এর পরের দিন আমরা দেখতে পারি যে অর্গান সবকিছু জেনে ফেলেছে, মানে শুনেছে আর কি। কেটি অর্গানকে সবকিছু খুলে বলছিল। তারপর অর্গান জিজ্ঞাসা করে, এই তুই কি চার্লিকে তোর রোগের ব্যাপারে বলেছিস? তখন কেটি বলে, কেন আমি আমার রোগের ব্যাপারে অন্যকে বলতে যাব, কারণ ওর সাথে তো আমার কোনোদিন আর দেখাও হবে না, তো আমি ওর শুধু শুধু ওর কাছে আমার ইমেজ নষ্ট করবো কেন? তখন অর্গান বলে, এটা কি করে সম্ভব, আমি থাকতে তোদের দেখা হবে না? আরে তুই চিন্তা করিস না, তোদের দেখা আমি করিয়ে ছাড়বো। তখন কেটি বলে, আমারও তোর সাথে দেখা করতে মন চায়, কিন্তু কিভাবে করাবি? তখন মর্গান বলে, আরে তুই চিন্তা করিস না, সব আমার মাথার উপর ঘুরপাক খাচ্ছে, কিভাবে কি দেখা করবো, তুই আমার উপর দায়িত্বটা ছেড়ে দে। তখন বলে যে আমি একটি পার্টির আয়োজন করব, আর তোর বাবাকে শুধুমাত্র তুই রাজি করবি। তারপরে ওরা ওর বাবাকে রাজি করিয়ে নেয় কোনো মতে। এরপরে অর্গান আর কেটি সবাই মিলে একদম রেডি হয়ে যায়। অ্যাকচুয়ালি আমি কিন্তু অর্গানের উপর একদম ক্রাশ খেয়ে গিয়েছি, যেহেতু কেটির বয়ফ্রেন্ড আছে সেহেতু অর্গানটাকেই চুজ করা ভালো। আরে বাদ দাও। তারপরে আমরা দেখি যে ওরা ডেকোরেশন মানে যেখানে পার্টি করবে সেখানে রাতে চলে এসছে। তো অর্গান একদম রেগে তার বন্ধুকে মারছে আর বলছে, এটা কিরকম ডেকোরেশন বলে, আমার বেস্ট ফ্রেন্ড এই প্রথম একটা ইনভাইটেড এখানে এসেছে আর এরকম ডেকোরেশন। তবে এখানে কিটির কিন্তু খুব ভালো লেগেছে, যেহেতু সে আগে কোনো ডেকোরেশন দেখেনি, তাই তার ভালো লেগেছিল। আর তখন মর্গান কিটিকে নিয়ে তখন ওখান থেকে বের হতে যাবে, আর তখনই দেখতে পারে যে বাহিরে আমাদের সে নায়ক চলে এসছে। এরপরে নায়ক এবং সবাই মিলে ওই ডেকোরেশনেই পার্টি করতে থাকে। তখন আমাদের নায়ক বলে, আরে বোকারা, তোমরা এটাকে আসল পার্টি মনে করছো? আসলে এখানে আমাদের কোনো পার্টি হবেই না, পার্টি তো হবে আমার এক বান্ধবীর বাসায়, আর আমার বান্ধবীর নাম হচ্ছে জুই। তখন মর্গান বলে, ও জুইয়ের বাসায়, চলো তাহলে যা যাক। এরপরে জুইয়ের বাসায় অর্গান এবং কিটিরা চলে আসে এবং তারা ওখানে খুব এনজয় করতে থাকে, বিশেষ করে আমাদের কিটি, কারণ সে এই প্রথম একটি পার্টিতে এসছে। আর আমাদের নায়ক আর কিটি তখন রাস্তায় বের হয়ে আসে এবং তারা হাঁটতে হাঁটতে গল্প করতে থাকে এবং চার্লি কিটিকে বলে যে আমি আমার জীবনে খুব বড় একজন সুইপার ছিলাম, না সুইমার ছিলাম, হ্যাঁ সুইমার, যে সাঁতার করে, মানে একজন সাঁতারু ছিল। চার্লি আরো বলে যে আমি খুব ভালো সাঁতার করতাম এবং আমি সাঁতারের জন্য স্কলারশিপও পেয়েছি আর অলিম্পিকেও চান্স পেয়েছিলাম। একদিন বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিলাম অলিম্পিকের আগে, তো নৌকায় ঘুরতে যাওয়ার সময় নৌকা থেকে আমি পড়ে যাই এবং নৌকায় যে ফ্যানটা থাকে ওখানে লেগে আমার পা কেটে যায়, এর কারণে আমার একটি সার্জারি করা হয়, আর তার ফলে আমি আর সাঁতারে যেতে পারি না। আমার যেই সাঁতার প্রতিযোগিতায় ফর্ম ছিল সেটা ফেরত দেওয়া হয়, এর কারণে এর সাথে সাথে আমার স্বপ্নটাও সেখানেই শেষ হয়ে যায়। তো যাই হোক, ওরা কথা বলতে বলতে করে কি রিভার সাইডে চলে আসে, আর এখানে এসে কিটির মনে পড়ে যায় তার ছোটবেলার কথা, তার মায়ের সঙ্গে এখানে সে এসে গান শিখতো। তখন চার্লি বলে, আসলে কিটি তোমার জীবনটা অনেক কষ্টকর, তবে বাদ দাও, এবার বলো আমরা চলো ঘুরে আসি নদীতে এবং সকালে সানসেট দেখবো, ওই দেখো আমার বন্ধুর বোট, চলো আমরা ওই বোর্ডে করে ঘুরে আসি। আর সানসেটের কথা শুনে কিটির মন তো একদম খারাপ হয়ে যায়, মানে সে তো সানসেট দেখতেই পারবে না, সূর্যের তাপ তো তার সহ্যই হবে না, আর সানসেট দেখা তো অসম্ভব। এরপরে চার্লি কিটির মন খারাপ দেখে একটি কিস করে বসে। এরপরে চার্লি কিটিকে গাড়িতে করে নিয়ে এসে তার বাসার সামনে ড্রপ করে যায়। এরপরে কিটি চার্লিকে জিজ্ঞেস করে, এরপরে তুমি কি করবে? এরপরে চার্লি বলে, কিছুই না, এরপরে একটি ট্রাক কিনবো আর ট্রাক চালাবো, পুরো দেশ ঘুরবো ট্রাকে করে। তারপরে চার্লি বলে কিটিকে, আচ্ছা তুমি কি করবে? তারপরে কিটি বলে, আমি অনলাইন জব করব, যেহেতু আমি দিনে তো বের হই না, বাসায় খুব ব্যস্ত থাকি, এর কারণে আমি অনলাইন জব করবো, বাইরে বেরোবো না, বাসায় বসে করবো। তারপরে চার্লি হেসে বলে, আরে আমি তোমার লাইফের কথা শুনতে চাই নি, এখন কালকে কি করবে সেটা বলো। তারপরে বলে, ও আমি তো দিনে ব্যস্ত থাকি, তো কালকে তোমার সাথে রাত্রে দেখা করছি। এই কথা আবার জ্যাক বাসা থেকে শুনে ফেলে। এরপরে কেটি আর মর্গান কথা বলার সময় দেখতে পারি কেটি যে মর্গান সেই গার্লি ছেলেটির সঙ্গে প্রেম করছে, মানে মেসেজে কথা বলছে, যেই আর কি পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছিল এবং মর্গানের হাতে মার খেয়েছিল। তো যাই হোক, মর্গানের উপর কিন্তু আমার খুব রাগ, কারণ আমার মনটা একদম ভেঙে দিয়েছে, যেহেতু আমি মর্গানের উপর ক্রাশ খেয়ে গিয়েছিলাম প্রথমে। এরপরে মর্গান কেটিকে বলে, তুই কেন চার্লির সাথে ডেটে যাচ্ছিস না, তোর বাবাকে রাজি কর। তারপরে বাবার কাছে যায় কেটি এবং বলে যে, বাবা আমি একটি পার্টিতে যাব, তুমি কি আরেকদিন আমাকে যেতে দিবে? তারপরে তার বাবা বলে, আগেকার পার্টি কেমন ছিল, তো সেই কথাটা ইগনোর করতে পারে না। তখন সে বলে দেয় তার বাবাকে, আসলে আমি চার্লি নামের একটি ছেলেকে পছন্দ করি, ওর সঙ্গে আমি ডেটে যাচ্ছিলাম, আর আমেরিকান দেশের বাবা,
এটা শুনে খুবই খুশি হয় যে না, তার মেয়ে তার কাছে মিথ্যা কথা বলছে না, সত্যি কথা বলেই ডেটে যাচ্ছে। তাই সে অনুমতি দিয়ে দেয়। আর একটা কথা বলে দেয় যে তুমি 12টার আগে চলে আসবে, আর যখনই যাও সূর্যের আলোটা তোমার গায়ে যেন না লাগে। তারপরে কিটি বলে আচ্ছা বাবা ঠিক আছে, এরকম কিছুই হবে না, আমি চলে আসবো বাড়িতে সময় মতো। তারা বাপ মেয়ে কথা বলতে বলতে এমন সময় মর্গান এসে বলে আরে কিটি চল চল, আমার বাসায় তো তোর কাজ আছে। তখন কিটি বলে আরে মিথ্যা কথা বলিস না, আমি বাবাকে সবকিছু বলে দিয়েছি। তখন মর্গান বলে বলেছিস ঠিক আছে, তো আগে আমাকে বলবি না, শুধু শুধু আমাকে কেন তোর বাপের কাছে খারাপ বানালি বলতো, বেয়াদব মেয়ে একটা। আর তখন আঙ্কেল জ্যাক বলে যে আরে মা ঠিক আছে, আমি কিছু মনে করিনি, তোমরা ডেটে যেতে পারো। এদিকে চার্লি কিটিকে নিয়ে ডেটে যাচ্ছে। সেখানে বলতে পারো যে মর্গান কোথায়। আসলে মর্গান তো শুধুমাত্র ওকে বাসা থেকে বের করার জন্য সাহায্য করতে চেয়েছিল, মর্গান তো ডেটে যাবে না। এরপরে আমাদের নায়ক চার্লি কি করে, কিটির উদ্দেশ্য করে একটি গান লিখে, যেখানে লেখা ছিল গানের মধ্যে যে আমি কিটির সঙ্গে থাকলে খুব ভালো থাকি, আমি চার্লির সঙ্গে থাকলে খুব ভালো থাকি, এরকম কিছু একটা লেখা ছিল। এরপরে আমাদের চার্লি আরও বলে যে আমি আবারও সুইমিংয়ে চান্স পেয়েছি এবং আমাদের আবার অলিম্পিক ফর্ম জমা নিচ্ছে, তো সেখানে আমি চান্স পেয়েছি, তো তুমি কিন্তু আমার সঙ্গে যাবে, কিন্তু আমি যাওয়ার আগে তোমার সঙ্গে আমি একটু মারামারি করতে চাই। মানে কথাটা এরকমই যে চার্লি কিটিকে নিয়ে পুরো একটি রাত স্পেশালিটিতে থাকতে চায়। আর এই কথা শুনে আমাদের কিটিও রাজি হয়ে যায়। তখন চার্লি আর কিটি সিদ্ধান্ত নেয় এই কথাটা তাদের বাবাকে জানাবে, মানে কিটির বাবাকে। তখন চার্লি এসে কিটির বাবাকে বলে। আর এদিকে আমাদের জ্যাক আঙ্কেল কিটির রোগের ব্যাপারে চার্লিকে যেই বলতে যাবে, তখনই আমাদের নায়িকা কিটি এখানে চলে আসে। এর কারণে আমাদের জ্যাক আঙ্কেল চার্লিকে কিছুই বলতে পারে না। যাই হোক, আমাদের চার্লি এবং কিটি কিন্তু অনুমতি পেয়ে গিয়েছে, তারা এখন ডেটে যেতে পারে। এই কারণে চার্লি কিটিকে নিয়ে একটি টিকিট কাউন্টারে এসে দূরে একটি শহরে দুটো টিকিট কিনে আনে এবং ট্রেনে করে যেতে থাকে এবং ফ্রাই খেতে থাকে রাত্রে। এরপরে তারা সিয়াটেলে পৌঁছে এবং সিয়াটেলে যে ভিউটা, ওটা আমাদের কিটির খুবই পছন্দ হয়, যেহেতু সে গ্রাম থেকে প্রথম শহরে যাচ্ছে। এই কারণে এই শহরটি তার কাছে খুবই নতুন এবং স্পেশালি অনেক ভালো লাগে। তারপর আমাদের চার্লি এবং কিটি রেল স্টেশন থেকে বেরিয়ে একটি জায়গায় এসে এবং চার্লি তাকে গিটার দিয়ে কিটিকে বলে যে কিটি প্লিজ একটি এখানে গান গাও। প্রথমে কিটি না করলো, তারপরে গান শুরু করে। আর এতই ভালো লাগছিল গানগুলো যে সবাই এখানে ভিড় জমাচ্ছে এবং আমাদের চার্লি সে গানটা ভিডিও করে নিচ্ছিল একটি ফোনে এবং সেটা ইউটিউবে আপলোড করে। তারপরে তারা গান শেষ করে আবার শহরে চলে আসে এবং একটি সাগর বা সমুদ্রের কিনারে এসে কিটি চার্লিকে বলে যে তুমি সুইমিং করবে কিনা। চার্লি বলে না। তারপরে কিটি কি করে, নিজে দৌড়ে গিয়ে আগে আগে পানিতে ঝাঁপ দেয় এবং সুইমিং করতে থাকে। তাই দেখে চার্লিও ঝাঁপিয়ে পড়ে এবং এখানে কিছু একটা হয় যেটা আমাদের দেখানো হয় না। তো তারপরে আমরা দেখি যে আমাদের কিটি এবং চার্লি একে অপরের সাথে বসে কথা বলছে। এরপর আমাদের চার্লি কিটিকে বলে যে তুমি এখন সূর্য উদয় দেখার জন্য প্রস্তুত হয়ে যাও। তখনই কিটি কি করে, তার মনে পড়ে যায় যে আমার তো রোগ আছে, আমি তো সূর্য মানে সানসেট দেখতে পারবো না। এরপরে কিটি উঠে বসে এবং তার ঘড়িতে টাইম দেখতে যায়। তখন ঘড়িতে পানি ঢোকে এবং ঘড়ি মানে নষ্ট হয়ে গিয়েছে, তাই ঘড়িটাকে একটু আশ্রে মাশ্রে বলছে এই ঘড়ি তোর কি হলো। তারপরে সে ফোন দেখবে এবং ফোনে দেখে যে প্রায় 4টা 5 বাজে এবং তার বাবা ও বান্ধবী প্রায় 41 বারের উপরে ফোন করেছে, মানে তারা তো পাগল হয়ে গিয়েছে যে কিটি তো সূর্য দেখতে পারবে না। এদিকে কিটি চার্লিকে শুধু বলছে আমাকে বাড়ি যেতে হবে, তাড়াতাড়ি করে আমাকে বাড়ি নিয়ে চলো। তো চার্লিও কিছু বুঝতে পারছে না, সেও তাকে বাড়ির দিকে নিয়ে আসছে। এদিকে আমাদের মানে আলো দিয়ে দিচ্ছে সূর্য মামা। আর কিটি যে দৌড়ে বাসায় ঢুকবে তখনই কিন্তু তার গায়ে অনেক সূর্যের আলো লেগে যায়। এতে কি হয় সেটা কিন্তু এখনই ধরা পড়বে না। তো এদিকে জ্যাক এবং মর্গান কিন্তু তারাও চিল্লাতে চিল্লাতে বাড়িতে আসে। আর চার্লি বুঝতে পারছে না যে এখানে কি হয়েছে। তখন চার্লি ওর বাবাকে বলে যে আঙ্কেল কি হয়েছে এখানে। তখন মর্গান এসে বলে যে তুমি জানো চার্লির একটি রোগ আছে, যে রোগের কারণে সূর্যের আলো দেখতে পারবে না এবং সেই রোগের নাম বলে। তো আমাদের চার্লি তখন একদম অবাক হয়ে যায়। তারপরে তার কাছে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যায়। সে বাসায় গিয়ে এই ব্যাপারে সার্চ করে দেখতে পায় যে এই রোগে মানে বিষয়টা কি বা এই রোগে কি হয়। তো সবকিছু গুগলে সার্চ করে জানতে পারে। তারপরে কিন্তু চার্লি একদম ক্লিয়ার হয়ে যায় যে কিটি কেন দিনের বেলা বের হয় না, কেন সে বলে যে আমি দিনের সময় ব্যস্ত থাকি এবং রাত্রে তার মার সাথে দেখা করতে পারবো। তারপরে আমাদের কিটিকে নিয়ে হসপিটালে যায় জ্যাক, মানে আমাদের জ্যাক আঙ্কেল। তো ডাক্তার বলে যে ওর তো বেশ অনেকটাই সূর্যের আলোরে লেগে গিয়েছে, তো এখনই কিন্তু কিছু বোঝা যাবে না, তো দেখো কি হয়। এমনিতে এখন বলতে পারবো না যে ওকে বাঁচানো যাবে কিনা। তো যদি
যদি খারাপ কিছু হয় তাহলে প্রথম লক্ষণ হবে তার হাত পা কাঁপবে এবং সে বল পাবে না, মাথা ঘুরে পড়ে যেতে পারে, এরকম কিছু লক্ষণ দেখা দিতে পারে। তারপরে কি করে, কিটি বাসায় এসে আজীবনের জন্য তার জানালাটা বন্ধ করে দেয়। আর এদিকে আমাদের চার্লিও প্রায় 100-র উপরে মেসেজ করছে কিটিকে, কিন্তু কিটি কোনো রিপ্লাই দিচ্ছে না। এতে চার্লি কিন্তু খুব মন খারাপ। আর এদিকে কিটি মর্গানকে বলছে যে চার্লির নামে যত মেসেজ আসছে আমার ফোনে, ওর মেসেজগুলো সব ডিলিট করে দাও। তখন মর্গান বলে, কেন ডিলিট করবো, তুই ওর সাথে কথা বল, ওর কিন্তু মন ভেঙে যাবে। মানে কিটি বলে যে চার্লিকে যদি আমি মেসেজ করি ও কিন্তু আমার উপরে আরও মায়া হয়ে যাবে, এরপরে আমি মারা গেলে ও কিন্তু সেটা সহ্য করতে পারবে না। তো এই ব্যাপারে কথা বলা বলি করছিল এবং মর্গান কি করে কিটির কথায় রাজি হয়ে লাস্টে চার্লির মেসেজগুলো ডিলিট করে দেয়। তারপরে কিটি গিটার বাজানোর সময় দেখতে পারে তার হাত কাঁপছে, মানে তার রোগ অবশ্য মানে শুরু হয়ে গিয়েছে। তো সে বুঝতে পারে যে এটার কোনো চিকিৎসা নেই, সে মারা যাবে। এরপরে চার্লির বাবা মানে আমাদের জ্যাক আঙ্কেল ডাক্তারের কাছে আবার যায় এবং বলে যে ডাক্তার প্লিজ আমার মেয়েকে বাঁচানোর চেষ্টা করুন। তখন ডাক্তার বলে যে বিজ্ঞানীরা একদম এটার আশা ছেড়ে দিয়েছে, ওকে কিছুতেই বাঁচানো সম্ভব হবে না, আমি সরি, মানে আই এম সরি। আর এদিকে আমরা দেখি যে কিটি জ্যাকের জন্য একটি তার কম্পিউটারে ডেটিং প্রোফাইল বানায় এবং ওখানে লেখে যে জ্যাক যে ড্রাইভিং করতে খুব ভালোবাসে এবং খুবই ভালো একজন ফটোগ্রাফার। তো জ্যাক বলে, তুমি কি করছো এগুলো, আমার এগুলোর দরকার নেই। তখন কিটি বলে যে না বাবা, জীবনের সঙ্গী থাকার খুবই একটি প্রয়োজন, আমি বুঝেছি, আমি যদি মারা যাই তুমি একাকী করে থাকবে, আর আমি জানি জীবনে সঙ্গী থাকাটা খুবই প্রয়োজন। বলো বাবা, আমাকে প্রমিস করো আমি না থাকলে তুমি জীবনে একটি সঙ্গী বেছে নিবে তোমার জন্য। তখন জ্যাক আঙ্কেল কি করে একটি ফ্রুট অর্ডার করে যেটা চার্লি নিয়ে আসছিল এবং চার্লিকে দেখে আমাদের কিটি ইগনোর করার চেষ্টা করে। তারপরে জ্যাক আঙ্কেল বলে, কি হলো মেয়ে, তুমি এরকম করছো কেন, যাও ওর সঙ্গে কথা বলো, তুমি না আমাকে বললে জীবনে সঙ্গী ছাড়া চলা যায় না, তো তুমি যতদিন বেঁচে থাকো ওর সঙ্গে কথা বলো। তারপরে আমাদের কিটি চার্লিকে যেয়ে বলে যে আমার এই সমস্যা এগুলো হয়েছে, তো আমি বেশি দিন বাঁচতে পারবো না। তখন চার্লি বলে, কেন, কি হয়েছে, আমি সবই জানি, তুমি বাঁচতে পারবো না তাতে কি সমস্যা, তুমি যতদিন বেঁচে আছো আমি ততদিন তোমার সঙ্গে থাকতে চাই, আমি কিন্তু সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তারপরে তারা একটু গলা জড়িয়ে থাকে। এরপরে আমরা দেখতে পারি যে চার্লি সুইমিংয়ে মানে রেস করছে আর তার বাহবার জন্য কিন্তু কিটিও সেখানে আসছে এবং চার্লি তার রেস শেষ করে জ্যাক আঙ্কেলের কাছে আসে এবং বলে যে কিটিকে নিয়ে আমি একটি স্টুডিওতে যেতে চাই, ওর একটি গান রেকর্ড করাতে চাই। তারপরে জ্যাক আঙ্কেল তাদের আদেশ দেওয়ার পরে তারা চলে আসে স্টুডিওতে এবং চার্লি কিটিকে একটি গান দেয় যে গানটি সে রেকর্ড করাতে চায়। তো কিটি যখন স্টেজে গান করছিল মানে স্টুডিওতে, তখন সে গানটি দেখে অবাক হয়ে যায় যে এই গানটি তো আমারই লেখা, এই গানটি কেন চার্লি কিভাবে পেলো। তখন চার্লি বলে, তোমার মনে নেই তোমার একটি ডায়েরি আমার কাছে একদিনের জন্য ছিল, তো সেখান থেকে আমি এই গানটি তোমাকে মানে বাছাই করে দিয়েছি, মানে এই গানটা আমার খুব ভালো লেগেছে। এরপরে কিটি গান করে এবং চার্লি রেকর্ড করেছিল মানে ভিডিও করেছিল। তো তারপরে তারা বাসায় এসে এবং একটি হরর মুভি দেখে এবং একসঙ্গে মানে খুব মজা করে। আর কিটি এতে খুব খুশি যে চার্লি তার শেষ সময়ও তার সাথে আছে। এরপরে চার্লি এবং কিটি যখন আকাশে স্টারের ব্যাপারে কথা বলছিল তখন আমাদের কিটি বলে, জানো চার্লি, আমি কিন্তু তোমাকে স্টেশনে দেখিনি প্রথম, বা তোমার ওই ডায়েরি হাতে কিন্তু তখন প্রথম দেখিনি, তোমাকে কিন্তু আমি ছোটবেলা থেকেই দেখে আসছি বাসার ভিতর থেকে। তোমার মনে আছে তুমি ছোটবেলায় স্কেটিং করতে খুব ভালোবাসতে এবং আমার বাসার সামনে দিয়ে কিন্তু প্রতিদিন স্কেটিং করে যেতে আর আসতে, আমি কিন্তু তখন থেকেই তোমাকে চিনি এবং তখন থেকেই তোমাকে কিন্তু অনেক ভালোবেসে ফেলেছি। এরপরে কিটি বলে, চার্লি চলো, তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে নিয়ে নৌকায় করে সানসেট দেখাবে, তো চলো আমি নৌকায় করে তোমার সঙ্গে সানসেট দেখবো, যেহেতু আমি বেঁচে থাকবোই না, তো চলো বাবার কাছ থেকে অনুমতি নিয়ে তোমার সঙ্গে আমি জীবনের প্রথম একবার হলো সানসেট দেখি। তখন কিটি আর চার্লি তার বাবার কাছে যায়, মানে জ্যাক আঙ্কেলের কাছে এসে বলে যে বাবা, আমি চার্লির সঙ্গে সানসেট দেখতে চাই, এমনিতেও তো আমি বেঁচে থাকবো না, তো জীবনের প্রথম আমি সানসেট দেখে একটু অনুভূতি নিতে চাই যে এটা কেমন হয়। তখন জ্যাক ও বলে যে হ্যাঁ তাহলে যাও, কি করব, মেয়েটা তো এমনিতেও বেঁচে থাকবে না, তখন আফসোস লাগবে পরে যে মেয়েটা শেষ ইচ্ছাও পূরণ করতে পারলাম না। এদিকে ভোরবেলা মর্গান, জ্যাক আঙ্কেল এবং চার্লি কিটিকে ঢেকে মেকে নিয়ে আসছে সানসেট দেখানোর জন্য। এরপরে কি করে চার্লি এবং আমাদের কিটি সেই প্রথম সানসেট দেখে তখন কিটি বলে, সৃষ্টিকর্তা কেমন না, আমার জীবনটাকে কেমন করে দিল, কিন্তু আমি মরার আগে সে কিন্তু ঠিক আমার ইচ্ছাটা পূরণ করলো, জীবনের প্রথম আমি সানসেট দেখছি। তো এরপরে 6 মাস কেটে যায় আর আমরা দেখতে পারি যে আমাদের কিটি মারা গিয়েছে আর চার্লি একটি নদীর কিনারে বসে আছে এবং জ্যাক মর্গান সবাই আপসেট থাকে সব সময় এর বন্ধু বা মেয়ে মারা গিয়েছে। এরপর কি করে চার্লি তার শ্বশুরের সঙ্গে দেখা করতে আসে এবং
এবং সে কি করে চার্লিকে একটি ডায়েরি দেয়, যে ডায়েরিটা হচ্ছে কিটির ছিল এবং সেখানে একটি সূর্য আঁকা ছিল ওই নোটবুকে। এবং ওই সূর্য আঁকাটি দেখে আমাদের চার্লি খুবই মন খারাপ করে এবং ইমোশনাল হয়ে গাড়ি চালাতে চালাতে রেডিওটি অন করতেই দেখে যে কিটির সেই গানটি বাজছে, যে গানটি সে স্টুডিও থেকে রেকর্ড করিয়েছিল। এবং এই গানটি এতই ভাইরাল হয়েছে যে মানুষের মুখে মুখে এবং আজ রেডিওতেও ছাড়া হচ্ছে। এরপরে চার্লি কি করে তার শ্বশুর আব্বাকে ফোন করে, মানে জ্যাক আঙ্কেলকে ফোন করে বলে যে আঙ্কেল তাড়াতাড়ি আপনি রেডিওটা অন করুন এবং একটি সারপ্রাইজ পান। তখন কি করে আমাদের জ্যাক আঙ্কেল রেডিও অন করে এবং রেডিওতে দেখতে পায় যে তার মেয়ে সেই গানটি বাজছে এবং সে কি করে অফিস থেকে বেরিয়ে সবাইকে জোরে জোরে বলতে থাকে, এই দেখো এই গানটি আমার মেয়ে গেয়েছে, আমার মেয়ে গেয়েছে, মানে খুশিতে সে পাগল হয়ে গেছে। এরপর আমরা দেখতে পারি যে চার্লি নদীর কিনারায় এসে তার নোটবুকটি খুলে এবং নোটবুকের ভিতরে একটি মেসেজ দেখতে পায়। আর যে মেসেজে কিটি চার্লির জন্য লিখে গিয়েছিল যে যখনই তোমার আমার কথা মনে পড়বে তখনই তুমি আকাশের তারার দিকে তাকাবে এবং সেখানে তাকিয়ে ভাববে যে আমি আগে থেকে অনেক ভালো আছি। আর এদিকে আমাদের মুভিটা শেষ হয়েছে। তো মুভিটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।